আসসালামু আলাইকুম। আজ ক্লাস 6 জেনারেল সায়েন্সের ক্লাসে আজ আমরা ভৌত ও রাসায়নিক পরিবর্তন সম্পর্কে আলোচনা করব। তার আগে আমরা একমুখী ও বহুমুখী থেকে দ্রুত ও মন্তর ঘটনা নিয়ে আলোচনা করেছিলাম। আগের ক্লাসে আমরা দ্রুত মন্তর ঘটনা নিয়ে আলোচনা করেছিলাম। তো সেখানে দ্রুত একমুখী ও বহুমুখী থেকে দ্রুত মন্তর ঘটনার যে প্রশ্নগুলো, সেই প্রশ্নগুলো আমি আরেকবার বলে দিই। একমুখী ঘটনা ও বহুমুখী ঘটনা কাকে বলে, উদাহরণ, এবং একমুখী ঘটনা ও বহুমুখী ঘটনার মধ্যে পার্থক্য, পর্যাবৃত্ত অপর্যাবৃত্ত ঘটনা মানে প্রত্যেকটার সংজ্ঞা এবং পার্থক্য, এবং তার সাথে সাথে কি উদাহরণ। এবং দ্রুত মন্তর ঘটনায় কিছু প্রশ্ন রয়েছে, সেই প্রশ্নগুলো আমি প্রশ্ন লিখে উত্তরগুলো কিন্তু আলোচনা করে দিচ্ছি। সেই উত্তরগুলো তোমরা আবার যেগুলো আলোচনা প্রশ্ন এবং উত্তর সহ তোমরা খাতায় কিন্তু লিখবে। কিছু মানে শর্ট প্রশ্ন বা 2 নম্বরের কোশ্চেন। সিমেন্ট তৈরির সময় কোন খনিজের গুঁড়ো দেওয়া হয়? উত্তর হবে কি জিপসামের গুঁড়ো দেওয়া হয়। সিমেন্ট তৈরির সময় জিপসামের গুঁড়ো দেওয়া হয়। তারপরে একটি পাত্রে চুন রাখলে কি দেখতে পাবো? একটি পাত্রে পাথুরে চুন ও কিছুটা জল ঢাললে কি দেখতে পাবো? কিছুটা জল ঢাললে কি দেখতে পাবো? না, পাথুরে চুন এবং কিছুটা জল ঢাললে কি দেখতে পাওয়া যাবে না, কিছুক্ষণ পর ওই জলটা ফুটছে এবং চুনটা আস্তে আস্তে যে শক্ত পাথরের চুনটা সেটা গলে যাচ্ছে এবং জল ফুটছে এবং ধোঁয়া উৎপন্ন হচ্ছে। তার মানে কি না, কার্বন ডাই অক্সাইড এর সঙ্গে চুন জলের বিক্রিয়া ঘটে এবং চুন মানে ওই পাথরের চুনটা কলি চুনে রূপান্তরিত হয়ে যায় এবং সেখান থেকে প্রচুর পরিমাণে কার্বন ডাই অক্সাইড গ্যাস উৎপন্ন হয়। দেখো, পরিষ্কার চুন জল দিয়ে কোল্ড ড্রিঙ্কসকে স্ট্র দিয়ে জলে ফু দিলে কি দেখতে পাবো না, এক ধরনের ফেনা উপচে পড়ছে। তার মানে কোল্ড ড্রিঙ্কসে প্রচুর পরিমাণে কি থাকে, কোন গ্যাস থাকে? কোল্ড ড্রিঙ্কসে প্রচুর পরিমাণে কোন গ্যাস থাকে? কোল্ড ড্রিঙ্কসে প্রচুর পরিমাণে কোন গ্যাস থাকে? কোল্ড ড্রিঙ্কসে প্রচুর পরিমাণে কি থাকে? কার্বন ডাই অক্সাইড গ্যাস থাকে। কোল্ড ড্রিঙ্কসে প্রচুর পরিমাণে কার্বন ডাই অক্সাইড গ্যাস থাকে। তারপরে দেখো, একটা চককে যদি ভেঙে দেওয়া হয় তার মানে কি দেখা যাবে? যেমন চকটা যদি ভেঙে দেওয়া হয় ওই জায়গায় যদি আবার জোড়া লাগানো হয়, কিন্তু জোড়া লাগে না কেন? দেখা যায় কি যে ভাঙা একটা চক আরেকটা চক থেকে মানে এটা বড় হয়ে গেছে, ফলে কিন্তু জোড়া লাগে না।
তার মানে এখান থেকে কি বোঝা যাচ্ছে যে চক ভাঙবার সময় চকের যে টুকরোগুলোর উপরিতল সেটা ক্ষেত্রফলটা চক ভাঙার যে টুকরোর উপরিতল। যদি চকটা দেখো এরকম একটা চক, ঠিক আছে, ওর মাঝখান যদি আমি ভেঙে দিই তাহলে এই যে উপরিতলের ক্ষেত্রফলটা এটা কিন্তু কি হয় না একটু বেড়ে যায়, ফলে কি হয় জোড়া আর লাগে না। তাহলে চক ভাঙার সময় চকের উপরিতলের ক্ষেত্রফল বেড়ে যায় বলে চক আর জোড়া লাগে না। তারপরে আমরা রান্না করার সময় সবজি কেন টুকরো টুকরো করে রান্না করি না, যাতে সবজিটা তাড়াতাড়ি সেদ্ধ হয়। সবজির টুকরো যদি সবজিকে কেটে কেটে টুকরো করলে কি হবে, সবজির ক্ষেত্রফলটা বেড়ে যাবে এবং ক্ষেত্রফল বেড়ে যাওয়ার জন্য সেটা কি হবে না তাড়াতাড়ি সেদ্ধ হবে, ফলে আমাদের খেতে এবং হজম হতে খুব তাড়াতাড়ি হজম হবে, খেতে সুবিধা হয়। ভালো করে চিবিয়ে ছোট ছোট টুকরো করলে খেতে সুবিধা হয় এবং আমাদের পাকস্থলীতে সেগুলো হজম হতে কম সময় লাগে। তার মানে এখানে যেগুলো প্রশ্ন হবে সেগুলো প্রশ্নগুলো আমি লিখে দিচ্ছি এবং তার সাথে আরেকবারও আলোচনা করে দিচ্ছি। ভাঙা চক ভালো জোড়া লাগে না কেন? চকটা ভাঙলে কি হয় না ওই টুকরো চকের ক্ষেত্রফল বেড়ে যায়, ফলে কি হয় না চকটা ভালো করে আর জোড়া লাগে না। এরপর দেখো কীটনাশক ও সার। রাসায়নিক সার ও কীটনাশক। রাসায়নিক সার ও কীটনাশক জমিতে দিলে কি হয় না, রাসায়নিক সার দিলে যেমন ফসলের দ্রুত বৃদ্ধি ঘটে, কিন্তু রাসায়নিক পদার্থ বেশি থাকে, অর্থাৎ কেমিক্যাল বেশি থাকে, ফলে কি হয় না এর বিষক্রিয়া কিন্তু ঘটে। রাসায়নিক সার ও রাসায়নিক কীটনাশক এই যে জমিতে দেওয়া হয় সেটা কি হয় না বর্ষার সময় ধুয়ে সেটা পুকুরে যায়, সেটা পুকুরে যে বসবাসকারী যে জলজ প্রাণীর যেমন মাছেদের দেহে সেটা প্রবেশ করে, এবং এই রাসায়নিক সারটা কি হয় কিন্তু খেয়ে তারা হজম করতে পারে না, সেটা দেহে সঞ্চিত থাকে এবং সেই মাছগুলো দেহে রাসায়নিক সার বা রাসায়নিক কীটনাশকের যে রাসায়নিক পদার্থ সেটা ভিতরে ঢুকলো, সেই রাসায়নিক পদার্থটা কি হয় না জমতে থাকে এবং সেই মাছ যদি আমরা খাই, সেই মাছ খেলে আমাদের কি হবে না ওই রাসায়নিক পদার্থগুলো আমাদের শরীরে জমতে থাকে। যেমন আমাদের শরীর জমলে বিষ হিসেবে প্রবেশ করে, মাছের দেহ থেকে ওই রাসায়নিক অর্থাৎ বিষগুলো আমাদের দেহে প্রবেশ করে, যেমন যকৃৎ, বৃক্ক, মস্তিষ্ক, হৃৎপিণ্ড এগুলোতে জমা হয়। তাহলে ওই রাসায়নিক কীটনাশকের যে বিষক্রিয়া সেটা কোন কোন অঙ্গে জমা হয়? রাসায়নিক সার ও রাসায়নিক কীটনাশকের বিষ আমাদের দেহে প্রবেশ করলে দেহের কোন কোন অঙ্গে আমাদের দেহে প্রবেশ করলে দেহের কোন কোন অঙ্গে জমা হয় না যকৃৎ, বৃক্ক, মস্তিষ্ক এগুলোতে জমা হয়। দুটি রাসায়নিক সার ও রাসায়নিক কীটনাশকের নাম লেখো। দুটি রাসায়নিক সার ও দুটি কীটনাশকের নাম লেখো। দুটি রাসায়নিক সার কি হবে না ইউরিয়া, ডিএপি ডাই অ্যামোনিয়াম ফসফেট, আর রাসায়নিক কীটনাশক কি কার্বারিন আর ম্যালাথিয়ন, এগুলো হচ্ছে রাসায়নিক কীটনাশক।
এগুলো কোশ্চেন তোমাদের বাকি ছিল। এরপর আমরা আসবো ভৌত ও রাসায়নিক পরিবর্তন। ভৌত পরিবর্তন ও রাসায়নিক পরিবর্তন কাকে বলে? ভৌত পরিবর্তন কাকে বলে না, যে পরিবর্তনে পদার্থের মূল গঠনের পরিবর্তন হয় না, যে পরিবর্তনে বা যে ঘটনায় পদার্থের মূল গঠনের পরিবর্তন হয় না, কি হয় না, সেটা আবার আগে মূল পদার্থটা আবার আগের অবস্থায় ফিরে আসে, তাকে ভৌত পরিবর্তন বলে। ভৌত পরিবর্তন কাকে বলে না, যে পরিবর্তনে ভৌত পরিবর্তন, যে পরিবর্তনে বা যে ঘটনায়, যে প্রক্রিয়ায় কি হয় না, পদার্থের মূল গঠনের কোনো পরিবর্তন হয় না, মূল গঠনের কোনো পরিবর্তন হয় না, শুধুমাত্র বাহ্যিক গঠনের পরিবর্তন হয়, তাকে বলা হয় কি ভৌত পরিবর্তন। উদাহরণ যেমন হচ্ছে উদাহরণ কি না, বরফ গলে জল। এটা হচ্ছে কি, বরফে তাপ দিলে কি হচ্ছে, জল হয়ে যাচ্ছে, আর জলের যদি তাপ যদি কমিয়ে দেওয়া হয় সেটা কি হচ্ছে, বরফে পরিণত হচ্ছে। কিন্তু কি হচ্ছে, জলটা আলাদা কিছুতে পরিবর্তন হচ্ছে না, তার মানে কি এটা একটা রাসায়নিক পরিবর্তন। বরফ গলে জল, আবার জল থেকে আবার বরফে পরিণত হবে, মানে আগের অবস্থায় আবার ফিরে আসছে। যেমন চিনি শরবত, চিনি গলা জল, সেটাকে যদি আবার ফোটানো হয়, সেটা আবার কিন্তু চিনি পাওয়া যাবে। তার মানে কি না, এটাও একটা ভৌত পরিবর্তন। যে পরিবর্তনে কি হচ্ছে, এই পরিবর্তনে কি হচ্ছে না, এই পরিবর্তনে পদার্থের কিন্তু মূল গঠনের কোনো পরিবর্তন হচ্ছে না, জলটা কিন্তু আর আলাদা কোনো পদার্থে পরিবর্তন হচ্ছে না, জলটা জলই থাকছে, খালি তার বাহ্যিক গঠনের পরিবর্তন হচ্ছে। জলটা একবার জল এবং আরেকবার বরফ। তাহলে সেই ধরনের পরিবর্তনকে আমরা কি বলবো, ভৌত পরিবর্তন। তারপরে আছে কি রাসায়নিক পরিবর্তন। আচ্ছা, আমরা ভৌত পরিবর্তনে কি দেখতে পাচ্ছি না, ভৌত পরিবর্তন এটা একটা প্রক্রিয়া। তো এই পরিবর্তনে কি হচ্ছে, পদার্থের মূল গঠনে কোনো পরিবর্তন হচ্ছে না, পদার্থটি আবার আগের অবস্থায়, মূল পদার্থটা আবার কিন্তু আগের অবস্থায় ফিরে আসছে। যেমন জলকে যদি বাষ্পে পরিণত করা হয়, সেই বাষ্পকে যদি আবার ঠান্ডা করে দেওয়া হয়, সেটা কিন্তু আবার জলে পরিণত হবে। তার মানে এটা কি না, এটাও একটা ভৌত পরিবর্তন। আর ভৌত পরিবর্তন কেমন ধরনের ঘটনা না, ভৌত পরিবর্তন হচ্ছে উভমুখী ঘটনা, একটা উভমুখী ঘটনা। তার মানে কি ঘটনাটা ঘটছে আবার আগের অবস্থায় ফিরে আসছে, তার মানে ভৌত পরিবর্তন হচ্ছে একটা উভমুখী ঘটনা, একমুখী না, উভমুখী ঘটনা। তারপরে আবার যদি কোনো লোহাকে যদি সেটাকে চুম্বকে পরিণত করা হয়, চুম্বক যতক্ষণ থাকবে সেই লোহার চুম্বকে পরিণত করা হয়, আবার চুম্বক শক্তিটা সরিয়ে নিলে আবার কিন্তু লোহাটা আগের অবস্থায় ফিরে আসবে। তার মানে এটা হচ্ছে কি না, এটাও একটা ভৌত পরিবর্তন। তার মানে এইগুলো ভৌত পরিবর্তনের উদাহরণ দেওয়া হলো। তো এই যদি বলা হয় যে বরফ গলে জল, এটা ভৌত পরিবর্তন না রাসায়নিক পরিবর্তন, যুক্তি সহ ব্যাখ্যা দাও, তাহলে তোমাকে ব্যাখ্যা দিতে হবে। তারপরে আমরা আসবো রাসায়নিক পরিবর্তন। রাসায়নিক পরিবর্তন রাসায়নিক পরিবর্তন কাকে বলে না, যে পরিবর্তনে, যে প্রক্রিয়ায় কি হচ্ছে, পদার্থের মূল গঠনে পরিবর্তন হচ্ছে, পদার্থের মানে অন্তর্গঠনে পরিবর্তন হয় এবং পদার্থটা কি হয় না, আগের অবস্থায় ফিরে আসে না, তাকে বলা হয় কি রাসায়নিক পরিবর্তন। যে প্রক্রিয়ায় পদার্থের বাহ্যিক গঠন না, মূল গঠনের পরিবর্তন হয়, মূল গঠনের পরিবর্তন অর্থাৎ পদার্থটি পুরোপুরি পরিবর্তন হয়ে যাচ্ছে এবং আগের অবস্থায় ফিরে আসে না, সেই পরিবর্তনকে, সেই প্রক্রিয়াকে বলা হয় কি রাসায়নিক পরিবর্তন। যেমন হচ্ছে চাল ফুটিয়ে ভাত, চাল ফুটিয়ে আমরা ভাত তৈরি করছি, ভাত রান্না করছি, ফলে কি হচ্ছে
এই ভাতটা কিন্তু আবার কিন্তু চালে পরিবর্তন হচ্ছে না, আবার ভাতটা কিন্তু চালে আসছে না। তার মানে কি না, চালের যে অন্তর গঠনে মূল গঠনে পরিবর্তন হয়ে যাচ্ছে এবং একটা নতুন পদার্থ মূল গঠনে। তাহলে আমরা সংজ্ঞায় কি বলবো না, যে প্রক্রিয়ায় যে পদ্ধতিতে পদার্থের মূল গঠনে পরিবর্তন হয় এবং নতুন পদার্থের তৈরি হয়, নতুন পদার্থের তৈরি হয়, তাকে আমরা কি বলবো, রাসায়নিক পরিবর্তন। মানে চালটা ফুটিয়ে ভাত হচ্ছে, মানে একটা নতুন পদার্থ তৈরি হচ্ছে, ওই জন্য এটাকে বলবো আমরা কি, রাসায়নিক পরিবর্তন। আর এই রাসায়নিক পরিবর্তন কি না, রাসায়নিক পরিবর্তনটা হচ্ছে একটা একমুখী ঘটনা। মানে একমুখী ঘটনা, এটা ফিরে আসছে, ফিরে আসছে না। তার মানে কি, এটা একটা একমুখী ঘটনা। রাসায়নিক পরিবর্তন কি হচ্ছে না, পদার্থের মূল গঠনে পরিবর্তন হচ্ছে, নতুন বৈশিষ্ট্যযুক্ত পদার্থ, একটা নতুন ধর্ম বিশিষ্ট, নতুন মানে পদার্থের ধর্ম পাল্টে যাচ্ছে, নতুন বৈশিষ্ট্যযুক্ত একটা নতুন পদার্থ উৎপন্ন হচ্ছে। আর এটা হচ্ছে একটা কি না, একমুখী ঘটনা। যেমন হচ্ছে চাল ফুটিয়ে ভাত, তারপরে লোহা মরচে পড়ে মরিচা, মানে লোহা মরচে পড়ে গেলে, লোহা অক্সিজেনের সংস্পর্শে হলে মরচে পড়ে গেলে কি হবে না, ওই লোহা আর মানে মরচে পড়া লোহা আর এমনি লোহার মধ্যে লোহার গঠনে পার্থক্য দেখা যায়, মূল গঠনের পার্থক্য দেখা যায় এবং নতুন পদার্থ উৎপন্ন হয়। এছাড়া কি না, কাঠ পুড়িয়ে কয়লা, কাঠকে পুড়িয়ে আগুন জ্বালানো হয় এবং সেখান থেকে কয়লা পাওয়া যায়, সেই কয়লাটি কিন্তু আবার কিন্তু কাঠে পরিণত হয় না। তার মানে এটা একটা রাসায়নিক পরিবর্তন। তার মানে এখান থেকে তোমাদের যদি প্রশ্ন থাকে যে লোহার মরচে পড়া এটি একটি রাসায়নিক পরিবর্তন না ভৌত পরিবর্তন, যুক্তি সহ ব্যাখ্যা দাও। তার মানে তোমরা লিখবে যে লোহার মরচে পড়া এটা একটা রাসায়নিক পরিবর্তন, কারণ লোহা এবং মরচে পড়া লোহা মানে মরচে কিভাবে পড়ে সেটা লিখবে যে অক্সিজেনের সংস্পর্শে এসে লোহাটা রাসায়নিক বিক্রিয়া ঘটিয়ে লোহা কি হয় না, সেটা বাদামিপূর্ণ হয়ে যায়, অর্থাৎ লোহার যে গঠন সেটা পরিবর্তন হয়ে যায় এবং এমনি লোহার রং আলাদা থাকে এবং মরচে পড়া লোহার রং আলাদা। এবং ওই লোহার কি হয় না, সেটা মানে তার যে গঠন সেই গঠনের পরিবর্তন হয় এবং তার আণবিক গঠনেরও পরিবর্তন হয়ে যায় এবং মরচে পড়া লোহা কি হয় না, চুম্বক মানে আকর্ষণ শক্তি কিন্তু কমে যায়, মানে ধাতব যে এটা কিন্তু সেটা থাকে না। ওই জন্য মরচে পড়া লোহা এবং এমনি লোহার মধ্যে পার্থক্য থাকে, মানে মরচে পড়া লোহা আর এমনি লোহা একই নয়, আলাদা এবং তার মূল গঠনের পরিবর্তন হয়। তারপরে হচ্ছে যে চাল ফুটিয়ে ভাত, এটা ভৌত পরিবর্তন না রাসায়নিক পরিবর্তন? অবশ্যই এটা রাসায়নিক পরিবর্তন, কারণ চালটা কিন্তু আবার ভাতে পরিবর্তন হবে না, চালের মূল গঠনে পরিবর্তন হয়েছে এবং নতুন বৈশিষ্ট্যযুক্ত একটা পদার্থ উৎপন্ন হয়েছে, তাই এটি কে না ভৌত এটা রাসায়নিক পরিবর্তন। আর ভৌত ও রাসায়নিক পরিবর্তন দুটো দেখা যায় কিসে না, মোমবাতির দহনে ভৌত ও রাসায়নিক পরিবর্তন দুটোই কিন্তু দেখা যায়। যেমন মোম গলে সেটা আবার যদি ঠান্ডা করে দেওয়া হয় সেটা আবার মোমে পরিণত হচ্ছে এবং মোমকে যে জ্বালানো হচ্ছে সেখান থেকে যে ধোঁয়া বেরোচ্ছে, সে ধোঁয়াটা কার্বন ডাইঅক্সাইড সেটা কিন্তু বেরিয়ে যাচ্ছে, সেটা কিন্তু আবার কিন্তু ফিরে আসছে না। তার মানে এটা রাসায়নিক পরিবর্তন। মানে ভৌত পরিবর্তন, মোম গলে আবার মোম হচ্ছে, আর এই যে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হচ্ছে, দহন হচ্ছে, তার মানে এটা ভৌত রাসায়নিক পরিবর্তন দুইই দেখা যায়। তোমাদের যে কোশ্চেন থাকবে সেই কোশ্চেনগুলো কি না, ভৌত পরিবর্তন কাকে বলে, রাসায়নিক পরিবর্তন কাকে বলে, ভৌত পরিবর্তন ও রাসায়নিক পরিবর্তনের মধ্যে পার্থক্য এবং ভৌত পরিবর্তন ও রাসায়নিক পরিবর্তনের উদাহরণ লেখো। এই কটা কোশ্চেন তোমাদের থাকবে এবং বাকি আগে যে কোশ্চেনগুলো আমি লিখে দিয়েছি সেই কোশ্চেনগুলো তোমরা, এবং তার সাথে সাথে আমি উত্তর আলোচনা করে দিচ্ছি, সেই উত্তরগুলোও তোমরা লিখবে। আর কারোর যদি কোনো অসুবিধা হয় অবশ্যই আমাকে জিজ্ঞাসা করবে
যেহেতু এটা একটু বেশি বোঝার, ওই জন্য আমি একটু কম করে দিলাম। এবং এগুলো লিখে আমাকে কিন্তু পাঠাবে, আর অসুবিধা হলে অবশ্যই আমাকে জিজ্ঞাসা করবে।